জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ দেশ চালাতে পারে না। কিন্তু আমরা আজকে 1 বছর পরে আসে যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার, যেটাকে আমরা বর্জন করেছিলাম, সেই সরকার যেন আয়নায় প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মানে আমি আয়নার সামনে কেন বললাম, পার্থক্য এখানে যে আয়নার সময় আপনি দাঁড়ালে ডান হাত ওখানে দেখা যায় বাঁ হাত, ওখানে বাঁ হাতটা এখানে দেখবে ডান হাত, ডান কানটা দেখা যায় বাঁ কান। তো ওইটুক ছাড়া আমার ফ্যাসিবাদের চরিত্রের কোন রকম কোন পরিবর্তন আমরা দেখছি না, প্রতিবিম্ব দেখছি। ফ্যাসিবাদী সরকার যদি তাকে বলেন, কর্তৃত্ববাদী সরকার তাকে বলেন, অত্যাচারী সরকার বলেন, বৈষম্যের সরকার বলেন, সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেখছি। প্রতিচ্ছবি, প্রতিবিম্ব এই জন্য বললাম, তখন আমাদের বৈষম্য সৃষ্টি, অত্যাচার অনাচারের ব্যবহার করা হতো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, তার চেতনা ইত্যাদি ইত্যাদি বলে নিজের একটি গোষ্ঠী তৈরি করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে নিজের দলীয় ক্যাডারে পরিবর্তন করা, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছিল, নিজস্ব একটা দলীয় গোষ্ঠী তৈরি করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঠিক উল্টো কাজটা করছেন। আয়নায় ডান হাত দেখলে ওখানে বাঁ দেখা যায়, আর বাঁ কান দেখলে এখানে ডান কান দেখা যায়। ওনারা করছেন যে এখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধের সবকিছু এগুলো ছিল খারাপ, এগুলোকে বর্জন করতে হবে। এবং এই বর্জনের মাধ্যমে যারা বর্জন করবেন তারা ওনাদের কাছে গ্রহণযোগ্য হবে। যে একইভাবে ব্যবসা বাণিজ্য কে পাবে? মুক্তিযুদ্ধের পক্ষ বা এই কথা বললে তারা পাবে না, যারা স্বাধীনতা যুদ্ধের কথা বললে পাবে না, যারা শেখ মুজিবের কথা বললে পাবে না, তাদেরকে এক ঘরে করে দেওয়া হোক। যারা এর বিপক্ষে অবস্থান নিবে তারা হলো দেশপ্রেমিক, তাদের চোখে যেমন শেখ হাসিনার চোখে ছিল মুক্তিযোদ্ধার নামে কিছু, তারা এখন এইরকম ভাবে বানাচ্ছেন। এবং এইভাবে বানাতে গিয়ে সেই টেমপ্লেটের মধ্যে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই মুক্তিযুদ্ধ বিরোধী হতে গেলে আপনি দেশপ্রেমিক হবেন, আপনি তাদের কাতারে যাবেন, আপনি তাদের চোখে সবকিছু হবেন, এবং নির্বাচনটা তারা ওই ধরনের লোককে নিয়ে করবে। শেখ হাসিনা চেয়েছিলেন নির্বাচন করবেন শুধু তার কিছু লোক দিয়ে, সেই দলগুলো দিয়ে, এবং বিএনপি জামাতকে তারা বাইরে রেখেছিলেন, কিন্তু কোনো আইন করে বাদ দেন নাই। শেখ হাসিনা কোনো আইন করেন নাই, পরিবেশ সৃষ্টি করেছিলেন, তারা আসতে পারেনি বা আসে নাই। কিন্তু এনারা যাদেরকে বাদ দিতে চাচ্ছেন তাদেরকে আইন করে বাদ দিয়ে দিচ্ছেন। তো আপনি যখন নির্বাচনে যদি অর্ধেক লোকের বাদ দেন, শেখ হাসিনার সময় আমি বলেছিলাম, আপনাদের অনেকের মনে থাকবে, আমি কয়েকটা কথা আগে বলেছিলাম, অনেক আগে বলেছিলাম, দেশ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে, পরিণতি শ্রীলঙ্কা, অনেক সমালোচনা হয়েছে। আমি আরেকবার বলেছিলাম যে দেশের আওয়ামী লীগ যেদিন পতন হবে একটা লোক আমার বাইরে থাকবে না, কাউকে আমরা খুঁজে পাবো না। এই কথাটাও ঠিক হয়েছে। আরেকটা বলেছিলাম, 24 নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমি বারংবার এই কথাটা বলেছি, আমার সংসদে বলেছি, বিভিন্ন জায়গায় মানুষকে বলেছি যে এই সরকার টিকবে না, এই সরকার টিকবে না। অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এই দেশে চিরস্থায়ী হবে না, এই দেশের মানুষ এটা গ্রহণ করবে না। একই সুরে এখন আবার বলছি, এই যে ফ্যাসিবাদের প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বকে বলে লক্ষ্য করে বলছি, আপনারা অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি সংস্কার করবেন। সংস্কারের আপনারা বুঝেন কি আর জানেন কি? কয়জন আমাদের দেশে যারা রাজনীতিতে এখন আছেন, আমি কারো ছোট করে বলতে চাই না, কয়জন আমাদের সংবিধান পড়েছেন? সংবিধানের ব্যবহার কিভাবে রাষ্ট্রীয় কার্যক্রমে করা হয়, কিভাবে সংবিধানকে ব্যবহার করা, কয়জন জানেন? সংবিধান ফেলে দিবেন, সবকিছু ফেলে দিবেন, তারপরে আপনি নতুন করে করবেন। এইখানে আমাদের খেলা, এইখানে আসছে আমার সেকেন্ড পর্যায়ে, যে এখন এই পরিস্থিতি আসলো কেন? কেন আমরা দেখলাম যে যখন 5ই আগস্টের বিজয়ের পরে কিছুদিন পরে নতুন সরকার গঠিত হলো, সেই সরকারের প্রধান উনি গিয়ে বললেন, বিদেশে গিয়ে বললেন এটা ম্যাটিকুলাসলি ডিজাইন, এবং সেই কতগুলো সমন্বয়কারী স্টুডেন্ট লিডার তারাই সবকিছু করেছে, কাজে তারাই আমার চাকরিদাতা, তারাই আমার অভিভাবক।
এবং উনি সমস্ত মন্ত্রিসভায় বলে দিলেন তাদের নির্দেশ মতো কাজ মতো তাদের করতে হবে। এবং তারা বলল যে আমরাই একমাত্র এই এই বিজয়ের, এই বিপ্লবের যদি সাফল্য একমাত্র দাবিদার আমরাই হতে পারি। দেশের জনগণকে তারা এখানে আর একটি ফোঁটা ভাগ দিতে রাজি হলো না। তারা এখানে কেন বলল? তারা বলল যে জনগণের আন্দোলনে তো পতন হয় নাই, পতন হয়েছে যে কেন? যে আমরা মানুষ খুন করেছি, আমরা পুলিশ মারছি, নাশকতা করেছি। এখন মানুষ খুন করা মানে সাধারণত পুলিশ খুন করেছে বলে বলা হয়। পুলিশরা অনেক সময় আমাকে বলেছে যে আমাদেরকে গুলি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, আমরা কি করবো স্যার, আমাদের তো যান বাঁচানোর অসুবিধা। এখনই তারা বলে যে স্যার আপনি বেরোন না, আপনাকে হয়তো গুলি করে মারতে পারে, কারণ গোলাগুলি তাদের কাছে আছে। এবং এটাও তারা তখন প্রশ্ন আসে, পুলিশ মারা ছাড়াও ছাত্রদেরকে যে গুলি করে মারা হয়েছে সেখানে কি ষড়যন্ত্রমূলকভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটা হয়েছিল কিনা? কারণ এই ইতিহাস আমরা জানি। এরশাদ সাহেব বারংবার বলেছিলেন যে নূর হত্যাকাণ্ডে আমাদের কোনো দল, আমাদের সরকারের কোনো ছিল না। উনি মিলন হত্যার সময় চ্যালেঞ্জ করেছিলেন যে মামলা দেন, ইনকোয়ারি করেন, আমরা যদি থাকি আমরা রাজি আছি। এটা শুধু আন্দোলনকে বেগবান করতে এটা করা হয়েছে। তাহলে আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে কিনা এই বন্দুক, এই গুলি এবং এই ট্রেনিং? এখন প্রশ্ন আসে, তারা তো অনেক কিছু করলো, তারা সরকারের ভিতর সরকার এই তারা যেটা হলো আমরা দেখলাম, অভিযোগ আসলো যারা 10,000 টাকা দেখেনি তারা 10 কোটি, 100 কোটি, 50 কোটি টাকা নিয়ে লোক, এবং সারা দেশময় এটা বুঝে গেল সবাই যে তারা কি ধরনের। কিন্তু তারপরেও সরকার কিন্তু এখন একটি নির্দিষ্ট দিকের থেকে চলছে। এখানে আমার প্রশ্ন হলো, সরকার এই নির্দিষ্ট দিকের থেকে চলছে কার নির্দেশে? কে? এই যে নিয়োগদাতা, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগদাতা, তাদেরও কেউ নিয়োগদাতা আছে কিনা? আরো নিশ্চিতভাবে আছে, কেননা এনারা তো বেশিরভাগ বিএনপি, ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে এসছেন, অনেকেই দেখলাম তাদের রেকর্ড এবং তাদের মেটিকুলাস, যারা ডিজাইনের যারা মাস্টার মাইন্ড, ওনাকে তো আমি কোনোদিন এই আন্দোলনের সময় ওনাকে আমি দেখি নাই, চিনি নাই, হয়তো ছিলেন উনি, আমি ওনাকে নাকচ করছি না। এখন তারা বলেছেন যে তারা অস্ত্রশস্ত্র পেয়েছেন। এই অস্ত্রশস্ত্র তাদেরকে কে দিল? এই অস্ত্রশস্ত্রের ট্রেনিং কোথা থেকে পেলেন? কতজন লোক ছিল আপনাদের সঙ্গে এই অস্ত্রশস্ত্রধারী? একটা দেশের সরকারকে পরিবর্তন করতে গেলে তো 2, 4, 500 দিয়ে তো সরকার পরিবর্তন হয় না। 8-10 হাজার লোক যদি অস্ত্রশস্ত্র সমৃদ্ধ থাকে, গোলাগারদ থাকে, তাহলে সরকার পরিবর্তনের আন্দোলন হতে পারে। তাহলে এই 8-10 হাজার লোক আছে কিনা, কোথায় আছে, কার কাছে আছে, তাদের অস্ত্র কোথা থেকে আসছে, তাদেরকে কে চালাচ্ছে? তারাই হলো এই সরকারের নিয়োগদাতা। তারাই এখন সরকার চালাচ্ছেন, তারাই এখন এই সরকার চালাচ্ছেন। এবং অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে তারা পুলিশ প্রশাসনকে ছিন্নভিন্ন করে দিয়েছেন, তারা প্রশাসনকে ছিন্নভিন্ন করে দিয়েছেন, তারা বিচার বিভাগকে মোটামুটি একটা জিম্মির পর্যায়ে নিয়ে গেছেন। তারা ইচ্ছা করলো সহজভাবে কথা বলতে পারছে। কেন? আপনারা দেখেন চাকরি বাকরি যারা করেছে তারা জানেন, চাকরি যারা করতে যায় তাদেরকে অনেক কষ্টে চাকরি পেতে হয়, তারপরে তাদের বাচ্চা পালতে হয়, তাদেরকে যারা যে সরকার যে আদেশ দেবে সেই কাজ করবে। এই সরকারের উচিত ছিল তাদেরকে নিয়ে তাদের কাজ করানো, তারা ডেফিনেটলি তারা এই সরকারের জন্য কাজ করতে, এটা আমরা অতীতে সবসময় দেখেছি। কিন্তু যারা নিয়োগকর্তা তারা এইটা রাজতে রাজি না। কেন? তারা বলছেন আমরা কিন্তু আন্দোলন করেছি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, আমাদের ইচ্ছা মতো, আমাদের চাহিদা মতো যে দেশ, সেই দেশ করার জন্য আমরা করছি। তার জন্য আমরা সংবিধান ছিঁড়ে ফেলে দেবো, আমরা সবকিছু ছিঁড়ে ফেলে দেবো, আমরা আমাদের ইচ্ছা মতো দেশ চলবো। সেই দেশটা কোন দেশ হবে? সেই দেশটা এমন দেশ যেখানে সমস্ত পুলিশ বাহিনী তাদের কন্ট্রোলে থাকবে, সমস্ত প্রশাসন তাদের কন্ট্রোলে থাকবে এবং সমস্ত বিচার বিভাগ তাদের কন্ট্রোল থাকবে। অলরেডি তারা অনেক কিছু কন্ট্রোল করে ফেলেন নাই। এখন আমার কাছে দুঃখ লাগে যে আমাদের বিএনপির ভাইরা এত সিনিয়র এবং এত দেশপ্রেমী, এত জনসমর্থন, তারা কিন্তু এই সেট আপে আসার জন্য যে বাইরের জন্য না থাকেন, তাই সেই জন্য কিন্তু তারা মুক্তিযোদ্ধা একজন তাকে 3 মাস সাসপেন্ড করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের কথা বলার জন্য তাকে সাসপেন্ড করেছেন, দেখানোর জন্য যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অতটা নাই। কিন্তু তাদের নেতা জিয়াউর রহমান সাহেব বীর উত্তম, উনি মুক্তিযুদ্ধের নামে উনি সারা দেশের মানুষের কাছে অন্তরে প্রবেশ করেছিলেন। ওনাকে মানুষ এখনো ভক্তি শ্রদ্ধা করে। আমাদের বঙ্গবন্ধুর বাড়ি যেখানে শ্রদ্ধা জানাতে গেল ভাঙার পরে,
সেটাকে আমরা মনে করছি জামাত শিবির এটাকে বাধা দিতে পারে। দেখলাম বিএনপির লোকরা বাধা দিচ্ছে। বিএনপির লোকরা দেখাতে চাচ্ছে, আমার মনে হলো যে না ভাই, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যে নাই, আমরা তোমাদের সাথে আছি নাকি। দুর্ভাগ্যজনক হলেও এটা একটা অত্যন্ত একটা আমার কাছে অসম্ভব ব্যাপার মনে হয়েছে যে তাদেরকে কিন্তু শেখ হাসিনা এত ফেসিবাদ, তাদের জিয়াউর রহমান সাহেবের মাজারে যেতে কোনো সময় কাউকে মারপিট করা হয় নাই, কোনো অত্যাচার করা হয় নাই, তার মাজার ভাঙারও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই বলে হয়তো দেশবাসী সেটা মেনে নিত না। কথা শুনেছিলাম কয়েকবার আমরা। ফলে এই জিনিসগুলো আমাদেরকে সামনের দিকের জন্য এটা বড় অশনি সংকেত। এবং এখন বোঝা যাচ্ছে যে আমাদেরকে বের করার উদ্দেশ্য হলো আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ইত্যাদিকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো ঘোষণা দিই নাই, বা আমরা ওখানে থাকবো ওইটাও বলি নাই। আমি এই মুক্তিযোদ্ধাদের নামে এই পুলিশের এখানে যে যারা একটা মঞ্চ ৭১ একটা মিটিং করতে গেছিল, তারা কতগুলো বুদ্ধিজীবী সাংবাদিক, তারা কিছু কথাবার্তা বলবে, কোনো গোপন ষড়যন্ত্র নয়, তাদেরকে মদ দিয়ে করালো। কে করালো? অন্তর্বর্তী সরকার করেছে? আমি বিশ্বাস করি না, তারা ভদ্র মানুষ। আর তাদের যারা নিয়োগকর্তা তারা করেছে, তারা এত ক্যাপেবল না। তাদের নিয়োগকর্তারা এসব করছেন এবং তাদেরকে উদ্ধার করে যেখানে ছেড়ে দেওয়ার কথা, উদ্ধার করার পরে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, হাস্যকর মামলা। এই হাস্যকর মামলায় তাদেরকে জেলে, আমি তীব্র নিন্দা জানাই। হাস্যকর মামলা দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। এইরকম ভাবে সবখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, মুক্তিযুদ্ধের দিকে থাকবেন, তাদের স্থান বাংলাদেশে হবে না। এই নতুন বন্দোবস্ত তারা চালু করতে চাচ্ছেন এবং সেইভাবে তারা জোট পাকাচ্ছেন। তারা অস্ত্র শস্ত্র তাদের কাছে আছে বলে তারা নিজেরা ঘোষণা দিয়েছেন। কাজেই আমরা সবাই শঙ্কিত। আমার মনে হয় সামনের দিকে নির্বাচনের ব্যাপারে আমি বলতে চাই যে ঢাকা ইউনিভার্সিটিতে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই। জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন? সেই ক্ষমতা আপনাকে কোথা থেকে আসবে? আর যেটা ভাবে চলছে দেশ, যেভাবে আপনারা সবকিছু নিজের কুক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন, মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের অবদানকে মুছে ফেলে, এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না। এবং কখনোই কোনো নির্বাচন একতরফা ভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন, সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, বিদেশে গ্রহণযোগ্য হবে না, কোনোখানে গ্রহণযোগ্য হবে না। দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দিবেন। কিন্তু আরেকটা কথা, ফেসিবাদের কথা যেটা প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম। শেখ হাসিনা কি ফেসিবাদ করেছিলেন? উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন, তাও রাজনৈতিক প্রতিপক্ষকে। আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে, বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো জামিন দিচ্ছেন না। আমাদের নেতা কর্মীদের জেলে রেখেছেন। আমাদের গোলাম কিবরিয়া টিপু প্রায় 1 বছর থেকে জেলে। আমাদের এএনএম রবিকুল আলম সেলিম, তাকে 1 বছর থেকে জেলে। তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আরেকটা মামলা দাও। ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছিলেন। আর ফেসিবাদ মানে কি? যে কণ্ঠরোধ করা। কোন টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না। ভয় করে অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে, আপনাদের দেখালে পরের দিন আমার বাড়িঘর ভেঙে দিবে, আমার টেলিভিশন সেন্টার ভেঙে দিবে, আমার লোকরা চাকরি যাবে। হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে ফোর্স মামলা দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে অত্যাচার করা হচ্ছে। এগুলো কি শেখ হাসিনা করেছিল? শেখ হাসিনার চেয়ে তো বেশি করছেন আপনারা। মামলা দিচ্ছেন, বিভিন্ন ভাবে মানুষকে অত্যাচার করছেন এবং মানুষকে নাজেহাল করছেন।